আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার এয়ার ব্লগস। শুরুতেই বলে নিচ্ছি, প্রচণ্ড ঠান্ডা লাগার কারণে গলা ভেঙে গেছে, যার জন্য ক্লিয়ারলি কথা বলতে পারতেছি না, কথা বলতে কষ্ট হচ্ছে। আর বর্তমান দেশের অবস্থা খুবই খারাপ বন্যা পরিস্থিতির জন্য। আমরা ফেনীতে ছিলাম, ওখান থেকে আমি আজকে সকালবেলা ব্যাক করছি, যার জন্য গলা আরও ভেঙে গেছে, অবস্থা আরও খারাপ। আর এই ভিডিওটা পোস্ট করতে জন্য আরও দেরি হলো। বেসিক্যালি আমরা 19 তারিখ রাতের ভিডিও এটা। আমরা যাচ্ছিলাম হচ্ছে মাওয়া ফেরিঘাট। হঠাৎ করেই প্ল্যান হলো আমাদের যে আমরা বের হব সবাই মিলে। ওই দিন হচ্ছে আমাদের সবার অর্থনৈতিক সুমারি প্রজেক্টে কাজ করেছিলাম, সেই প্রজেক্টের টাকা ঢুকেছিল আমাদের অ্যাকাউন্টে, যার জন্য আর কি আমরা সবাই হুট করে প্ল্যান করলাম যে আজকে সবাই বাইক রাইড দিব, সারা রাত বাইরে থাকবো, ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া করবো। তো হঠাৎই প্ল্যান মাথায় আসলো যে তাহলে আমরা পদ্মা সেতুতে যাওয়া যায়। পদ্মা সেতুতে যেহেতু এর আগে যাই নাই, তো তার জন্য আর কি পদ্মা সেতু গেলাম। তার আগে একটু বলে নিই, এখানে আমরা হচ্ছে আসাদ গেট ছিলাম, আসাদ গেট থেকে ফুয়েল ট্যাঙ্কি ফুল করতেছিলাম। দেন ফুয়েল ট্যাঙ্কি ফুল করে হচ্ছে বেরোচ্ছি এই যে আমরা। তো এর মধ্যে হচ্ছে আপনার হুট করে প্ল্যান হয় আমাদের যে আমরা বের হব, ঘুরতে যাব মাওয়া। তো এই প্ল্যানে হুট করে বের হয়ে পড়া আমাদের। এই যে অলরেডি আমরা পদ্মা সেতুতে ওঠার জন্য টোলের দিকে আগাচ্ছি বাইক লেন দিয়ে। বাইক লেনটা অনেক সরু ছিল আর সাইডটা অনেক জঙ্গলে ভরা, বাট লাইটিংটা অনেক সুন্দর ছিল। আমরা দুটা বাইক বের হয়েছিলাম, 4টা ভাই বোন বা ফ্রেন্ড বলতে পারেন। বর্তমানে আমরা পদ্মা সেতুতে উঠে গেছি, বাট পদ্মা সেতুর যে ভিউটা আসলেই সুন্দর। আমি এটা এই জন্যই বললাম, কারণ আমি এই ফার্স্ট টাইম পদ্মা সেতুতে উঠছি। এর আগে পদ্মা সেতুর সাইড থেকে দেখছি বা ব্রিজ অন্য সাইড থেকে করছি, বাট পদ্মা সেতুতে কখনো উঠি নাই। এটাই ছিল আমার ফার্স্ট টাইম পদ্মা সেতুতে ওঠা। এর জন্য বললাম যে পদ্মা সেতুর অরিজিনাল ভিউটা রাতের বেলা আসলেই সুন্দর। রাতের থেকেও বেশি সুন্দর হচ্ছে ভোরবেলার যে ভিউটা সেটা। আরেকটা জিনিস যে পদ্মা সেতুতে, সেটা হচ্ছে কেউ বাইকের বা আপনার গাড়ির বলেন, বিশেষ করে বাস ড্রাইভাররা যে এমনভাবে চালায় গাড়িগুলো যে মনে হয় যে পাশে যে থাকবে, বা বাইক যদি স্লো চালায় পাশের বাইক রাইডারকে মনে হয় যে বাড়ি দিয়ে ফেলে দিয়ে চলে যাবে। এত ফাস্ট চালায়, এত স্পিড থাকে ওদের গাড়ির। বেসিক্যালি ঠান্ডা লাগার কারণে আমি ক্লিয়ারলি ভয়েস দিতে পারতেছি না। তারপর আমি চেষ্টা করতেছি যতটা ক্লিয়ারলি ভয়েসটা দেওয়া যায় যাতে সবাই বুঝতে পারে। মাঝখানে একটু দুই বাইকের মধ্যে পাল্লাও হয়ে গেলো আমাদের মধ্যে, কারণ বাইক ফার্স্টের দিকে প্রচুর স্লো চালাচ্ছিল আমাদের। বাট সাইড দিয়ে যেটা বলতেছিলাম যে বাস যাচ্ছিল, এমনভাবে যাচ্ছিল বাইক স্লো চালানোর কারণে মনে হচ্ছিল কি বাসগুলো যাওয়ার সময় যে বাড়ি দিয়ে বোধহয় ফেলে দিয়ে যাবে আমাদেরকে, এরকমভাবে হচ্ছে বাসগুলো চালাচ্ছিল। দেন আর কি বাইক একটা ওইটা সামনে যাচ্ছে কখনো, দেন কখনো আমাদেরটা সামনে যাচ্ছে, মাঝখান দিয়ে পারভেজ ভাই হাই দিয়ে গেল আমার ভিডিও করা দেখে। এই হচ্ছে দুজনের পাল্লাপাল্তে, পারভেজ ভাই আবারও হাই দিবে। এই মজা করতে করতে দুই বাইক সবাই মিলে আমরা আলটিমেটলি মাওয়া পার হয়ে আমাদের টার্গেট ছিল ভাঙা পর্যন্ত যাওয়ার। আমরা ভাঙা চলে যাই, দেন মাঝখানে ব্রেকও নেই আমরা দুইবার যাওয়ার সময়। সবারই টায়ার্ড ছিলাম আর কেমন যেন একটা অস্বস্তি ফিল হচ্ছিল। এদিকে ব্রিজের কর্নার পাশে দাঁড়ানোর পর বাসগুলো এমনভাবে বা ট্রাকগুলো এমনভাবে যাচ্ছিল যে মনে হচ্ছে কি ব্রিজ তো পাঞ্চ করতেছে, সাথে মনে হচ্ছে যে আমাদেরকে উড়ায় নিয়ে যাবে। তো ওই সময় আর কি একটু ফান হচ্ছিল নিজেদের মধ্যে। রাব্বি বিশেষ করে বা ইমন ভাই ছিল, পারভেজ ভাই, এরা হচ্ছে তিনজনে মজা করতেছিল, আমি সাইড থেকে ভিডিও করতেছিলাম। তিনজনের মজা দেখে আমি সাইডে দাঁড়া দাঁড়া সেই লেভেলে মজা নিচ্ছিলাম। কথা বলতে বলতে আমরা ঢুকে যাই মাওয়া ঘাটে। মাওয়া ঘাটে যাওয়ার সময় ঠিক পুকুর বা নদীর মতো যেরকম ইলিশ মাছ থাকে, এরকম রাস্তায় অনেক ভাঙাচোরা ছিল, যার জন্য অনেক প্রবলেম হচ্ছিল। দেন আলটিমেটলি আমরা চলে যাই ভাঙায়। ভাঙা থেকে ঘুরে এসে দেন আমরা যাই হচ্ছে আপনার মাওয়া ঘাটে গিয়ে অনেকক্ষণ বসে থেকে
ঘুরে টুরে দেন আমরা ব্যাক করি। এখনও শেষ হয় নাই, শুধু সাইড দিয়ে যাওয়ার সময় দেখতেইছিলাম যে এই রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্ট, বাট বেসিক্যালি রেস্টুরেন্টগুলোতে যারা যাবেন তারা গলা কেটে রেখে আসার মতো, মানে নিজের হাতে ধরে নিজে গলা কাটার জন্য রেস্টুরেন্টগুলোতে যাবেন, এছাড়া কিছুই না। কারণ একটা জিনিসের দাম যদি হয় 5 টাকা, রেস্টুরেন্টগুলোতে ওই জিনিসটার দাম রাখবে আপনার 25 টাকা। মানে একই জিনিস, শুধু শুধু হচ্ছে একটা মানুষের ঘুরতে যাওয়ার প্লেস হইছে, স্পট হইছে, সেটার জন্য এত পরিমাণ দাম রাখার কোনো মানেই হয় না আমি মনে করি। মানে এত মাত্রায় দাম, মনে হচ্ছে যে নিজের কল্লাটা নিজে কেটে ফেলে দিয়ে আসি ওখানে। দেন আলটিমেটলি আমরা ওখানে বসি না, আমরা সরাসরি ঘাটের দিকে চলে যাই। ঘাটে ঘুরে টুরে দেন হচ্ছে আমরা আবার ব্যাক করতেছি। ওই সময়ের ভিডিও ফুটেজটা মেবি নেওয়া হয়নি, বা নিলেও মানে স্কিপ হয়ে গেছে। আমার খেয়াল ছিল না যে অ্যাকচুয়ালি নেওয়া হয়েছে কি না, বাট আলটিমেটলি পরে দেখলাম না নেওয়া হয়েছে। মেঘনার ভিউটা আসলেই সুন্দর। মানে এই ফর দ্য ফার্স্ট টাইম রাতের বেলা হচ্ছে আমি মানে মাওয়া ঘাটে গেলাম। এই আমার লাইফে ফার্স্ট টাইম ছিল এটা। তো এই যে ওই সাইড থেকে আবার দেখতে পাচ্ছি আমরা পদ্মা সেতু। পদ্মা সেতু আলটিমেটলি সাইড থেকে আমি অনেকবারই দেখছি, বাট এবার হচ্ছে আমি ফার্স্ট টাইম উঠছিলাম। আর এই সেই উত্তাল মাওয়া, যেটা মাওয়া ঘাট, যেটাকে আর কি নদীকে সবাই ভয় পায়, খরস্রোতা নদী। যখন নদী মানে উত্তাল হয় তখন অবস্থা সবার খুবই খারাপ হয়। সবাই এখন চিন্তা ভাবনা করতেছি যে ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব, রওনা দিয়ে দিব। এর মধ্যে সবার হুট করে মনে হলো যে এক মামা মুড়ি বিক্রি করতেছে। তো সবার দেখে মুড়ি খাইতে মন চাইলো যে মজা হবে কি হবে না। তার জন্য ফার্স্টে একটা নিয়ে দেখছি, পরে সবাই মিলে খাইলাম। বাট আলটিমেটলি আমি বলবো যে 10 আউট অফ 3। মানে এতটাও ভালো ছিল না মুড়ি মাখানোটা, বাট মশলাপাতি সে বেশিই দিয়েছিল, এই আর কি। বাট আলটিমেটলি তার মশলাপাতি বেশি তো দেখে মনে হচ্ছিল যে খেতে অনেক মজাই হবে। অনেক দিন পর হয়তো কোনো মজাদার মশলা দিয়ে মুড়ি মাখানো খাবো, বাট ওরকম মজা ছিল না। তো এদিকে তারা গল্প করা শুরু করে দিয়েছে। পুরানো মামা হচ্ছে আগে ফেরিঘাটের যে ফেরি ছিল সেই ফেরিতে মুড়ি বিক্রি করতো, ওই তার পরিচিত লোক পেলে যা হয় আর কি। যাই হোক, তো এরপর পর আমরা মুড়ি খেয়ে টাকা দিয়ে রওনা দিয়ে দিব। বাট আসার পথে একটা ইনসিডেন্ট হয়, সেটা আগে বলে নিই। সেটা হচ্ছে রাস্তায় আস্তে আস্তে দেখি কি যে রাস্তার মাঝখানে দুজন লোক দাঁড়ায় আছে। একজন রাস্তার মাঝখানে, একজন রাস্তার সাইডে। এই যে মামা মুড়ি দিয়ে দেয়, বাট দেখতে যতটা ঠিক সুন্দর ছিল, বাট খাইতে ততটা মজা ছিল না। এর মধ্যে আমরা রওনা দিয়েও দিছি অলরেডি। আমরা যখন রওনা দিই তখন বাজে অলমোস্ট হচ্ছে 5টা প্লাস, 5:30, পৌনে 6টার মতো বেজে গেছে। যেটা বলতেছিলাম তখন আর কি আপনার আস্তে আস্তে দেখি দুটো লোক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। তো আমি তো কিছু ভিডিও নিতেছিলাম মাঝখানে মাঝে। তো ওই সময় আর কি মানে তাদের দেখে আমি ফোনটা অফ, ভিডিও ফুটেজটা অফ করে ফেলি। ওই সময় পরে হচ্ছে আমি জিজ্ঞেস করি যে কিছুটা সময় পার হয়ে আসার পরে যে আসলে এরা কারা ছিল, আর দেখতে এতটা ভয়ানক ছিল, আমি নিজে ভয় পেয়ে গেছি আচমকা তাদের দেখে। পরে জানতে পারি যে ওরা হচ্ছে ফিটিং বাস। তো যারা যাবেন মাওয়া ঘাটের রাস্তায়, বিশেষ করে রাতের বেলা, তারা সাবধানে, সেফ নাইট, সেফ জার্নি। কারণ হচ্ছে মানে এরা যখন সিঙ্গেল কোনো বাইক পায় বা সিঙ্গেল কোনো গাড়ি পায়, বা যারা হেঁটে বা অটোতে যারা চলাচল করে, তারা তাদের পাইলেই হয় যে ফিটিং দেয়, বলতে হচ্ছে বিভিন্ন জায়গায় আটকায় রাখে, বা হচ্ছে তাদের সাথে যা আছে তা সব কিছু রেখে দেয়। তো এরকম করতে করতে দেন হচ্ছে আমরা, আল্লাহ সেফলি আমাদেরকে ওই জায়গা থেকে বের করে নিয়ে আসছে। আল্লাহ কোনো বিপদ দেয় নাই, এটা আল্লাহর কাছে অশেষ রহমত। যে একদম মনে হয় 1 হাত জাস্ট ডিস্টেন্স ছিল তার থেকে, ওই সময় আর কি আমরা পাস হই। দেখতে দেখতে ভোরও হয়ে যায় আর কি ওই টাইমে। এই সময় আমরা পদ্মা দিয়ে পার হয়ে আসতেছিলাম। তো জাস্ট রাতের ভিউটা অনেক অনেক সুন্দর ছিল। এরপর আর ভিডিও ফুটেজ নেওয়া হয়নি, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম, বাসায় ঢুকে যাই দ্রুত, যার জন্য ভিডিও ফুটেজ নেওয়া হয়নি খুব একটা, খুব অল্পই নেওয়া হয়েছে। সকাল হয়ে যায়, আমাদের বাসায় আস্তে আস্তে অলমোস্ট 9টা বেজে গেছিলো। যাই হোক, সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর সবাই যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। ফার্স্টবারের মতো ভয়েস দিলাম, গলা ভাঙ্গা ছিল, প্রচুর ঠান্ডা লাগা, এরপরও ভয়েস দিলাম। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কেউ জানতে চান যে মাওয়া যাওয়া আসা বা হচ্ছে আপনার বাইক নাইটে বাইরে থাকার জন্য কত কি খরচ বা কীভাবে গেছি জানাই দেবো।